স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। আমাদের লক্ষ্যমাত্রা থাকে 3 থেকে 3.5 লাখ। আমরা এই পর্যন্ত কালকে আর আজকে মিলে 2 লাখ পর্যন্ত আমরা সংগ্রহ করেছি গরু, মহিষ, ছাগল। লবণের দাম বাড়তি, তারপর লেবারের দাম বাড়তি, এদিকে আবার মাল আমরা বেশি দামে বিক্রি করতে পারছি না, এই কারণে ব্যবসায়ীরা লস করতেছে, সাহস পাচ্ছে না চামড়া কেনার জন্য। আসলে তো চামড়ার দাম কম না, তাহলে ইচ্ছা করে তো কমায় রাখছে। আমরা টেনারি টাকা পাও না, আমরা টাকাই দিছে না। 2 বছর আগের টাকা আমরা রয়েছে পাও না। 2, 4, 5 লাখ টেনারি এদের কথা শুনে বিদেশি বায়ার আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যারা ব্যবসায়ী, যারা এই যে চামড়া সংগ্রহ করছে, চামড়া সংগ্রহ করে তারা কিন্তু যথার্থ মূল্যটা পায় না। অর্থাৎ এখানে এক ধরনের সিন্ডিকেটই বলবো। সরকার দাম নির্ধারণ করে রাখে, যারা ক্রেতা মানে ট্রেনের মালিকরা যে আমাদের থেকে খরিদ করবে সেভাবে দাম নির্ধারণ করে রাখে। ঈদের বাজারে শুধু ঈদের আজকে গতকাল সারা রাতই হয়েছে, কিন্তু আজকে সেটার জুলুসটা আর নেই। মিম, চামড়ার দাম নিয়ে চামড়া ব্যবসায়ী যারা রয়েছেন এবং একই সঙ্গে ট্যানারি মালিক যারা রয়েছেন, উভয়ের কণ্ঠে আমরা আক্ষেপের সুর শুনতে পাচ্ছিলাম। এবং একই সঙ্গে এবছর সাভারের চামড়া শিল্প নগরী এবং লালবাগের পোস্তায় যেটি আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এর থেকে কম চামড়া সংগ্রহ হয়েছে। তন্ময়, শুধু সাভারে নয়, এই একই চিত্র কিন্তু সারা দেশ জুড়ে। এবং বরাবরের মতো আসলে পাওনা পরিশোধে ট্যানারি মালিকদের গড়িমসির অভিযোগ, মানে গড়িমসির আসলে ট্যানারি মালিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা যে অভিযোগটি করেন বরাবরের মতো এবছরও কিন্তু সেই অভিযোগ রয়েছে তাদের। ট্যানারি স্টেটের যে সামনে যে আড়তগুলি আছে, আড়তগুলির এখানে চামড়াগুলি এলো পাথাড়ি ভাবে রেখে চামড়া আনলোড করে এবং সেই কারণে রাস্তায় যানজট তৈরি হয়, ঢুকতে পারে না, যার কারণে চামড়াগুলি গাড়িতেই আপনার গুণগত মান নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এবছরে যেটা আমরা করেছি যে এই সব সিটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। মিম, চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা আছে, আমরা বলছিলাম যে সেই লক্ষ্যমাত্রা এখনো কিন্তু পূরণ হয়নি এবং এর প্রমাণ কিন্তু মিলেছে সাভারের চামড়া শিল্প নগরীতে। সেখানেও কাঁচা চামড়া কিন্তু কম ঢুকেছে। এ নিয়েও আমরা শান্তবাজারে জানাবো বিস্তারিত। ঘরের ভিতরে পানি ঢুকার কারণে থাকার পরিবেশ নাই, ওখানে আশ্রয় কেন্দ্রে যেতেছি। শহর তো মেলা পানি হইয়া শহর ডুবে গেছে, ঘর বাড়ি ডুবে গেছে, এখন তো আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে আশ্রয়ছি। কারণ অবস্থা বাড়ে, প্রচুর পানি বাড়ছে, মানুষের দোকানপাট বন্ধ, বাসা বাড়ি উঠে গেছে পানি। তখন যে আমরা পানি অত পানি মাঝে গরুর মাঝে শুধু একটু বৃষ্টি হলে মানে কন্টিনিউ আমাদের মানে কতটুকু পানি থাকে। গতকাল থেকে বেশিরভাগ মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে পানি বেড়েছে। তন্ময়, এবার অনেকটাই আসলে মলিন ঈদ কেটেছে সিলেটে যারা নগরবাসীরা রয়েছেন তাদের জন্য, কারণ ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ ও সিলেটের পানি কিন্তু হু হু করে বেড়েই চলেছে প্রতিনিয়ত। গতকালও আমরা দেখেছি তারা পশু কোরবানি দিতে পারেনি, কেউ কেউ নামাজেও পর্যন্ত অংশ নিতে পারেনি। এবং 2 জেলায় অন্তত 8 লাখ মানুষ রয়েছেন যারা এখনও এই পানিবন্দী জীবনযাপন পার করছেন। এবং একই সঙ্গে রাতভর বৃষ্টিতে সিলেট নগরীর বেশ কিছু নিচু এলাকা কিন্তু এরই মধ্যে পানিবন্দী হয়েছে। আমরা এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং সংগ্রহের খবর। ঈদের দ্বিতীয় দিনে লালবাগের পোস্তা এবং সাভারের চামড়া শিল্প নগরীতে চামড়া সংগ্রহের ধীর গতি লক্ষ্য করা গেছে। চামড়া সংগ্রহের সবশেষ খবর জানাতে পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন এবং সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সিউল আহমেদ। প্রথমেই যাচ্ছি পোস্তায়, আরিফের কাছে। আরিফ, পোস্তায় এই মুহূর্তে চামড়া কেনাবেচার সবশেষ খবর জানাবেন এবং এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার কতটুকু চামড়া আসলে সংগ্রহ করা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, পোস্তায় বস্তুতপক্ষে 1 লাখের মতো চামড়া সংগ্রহ করার একটা লক্ষ্যমাত্রা নিয়েছিলেন এখানকার ব্যবসায়ীরা। তারা কিন্তু এই লক্ষ্যমাত্রার অধিকাংশ চামড়া ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছেন, এটা তারা দাবি করছেন। এরপরেও আমরা বিগত বছরগুলোতে আমাদের যে অভিজ্ঞতা, আমরা পোস্তায় যেই পরিমাণ দেখেছি, হাট ডাকে রীতিমতো জমজমট থাকতো এই পোস্তা এরিয়া চামড়া বেচা কেনার, অবশ্যই সেই চিত্র কিন্তু এবছর নেই। আমরা যারা এখানে চামড়া কিনতে এসেছে তাদের সাথে কথা বলেছিলাম, তা আমরা আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত যেই মূল্য রয়েছে প্রতিটি চামড়া
প্রায় 40 ফুটের 1200 থেকে 1250 টাকা, সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না। অধিকাংশ টাকাই সরকার নির্ধারিত মূল্যের কমপক্ষে 400 থেকে 500 টাকা কমে 700 থেকে 800 টাকায় বিক্রি করতে হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। কিন্তু অন্যান্য পশুর যেই চামড়াগুলো অপেক্ষাকৃত ছোট 20 ফুট 25 ফিটের যেই চামড়াগুলো রয়েছে, সেই চামড়াগুলোর যেই দাম নির্ধারণ সেগুলো কিন্তু 400-500 টাকার মধ্যে আমরা দেখেছি। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন গতকালের যেই দাম ছিল তার চেয়ে কিছুটা হলেও দাম বৃদ্ধি পেয়েছে এমনটা জানাচ্ছেন। তবে চামড়া কেন প্রচুর পরিমাণে এখানে আসছেন না এর একটি ব্যাখ্যা তারা দিয়েছেন। তারা বলছেন যে সাভারে যে চামড়া নগরী রয়েছে, চামড়া শিল্প নগরী, সেখানেই অধিকাংশ চামড়া চলে যাচ্ছে। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যেই নির্ধারিত একটি এস্টিমেট নিয়েছিলেন যে 1 লাখ পিস চামড়া সংগ্রহ করবেন, তার অধিকাংশ চামড়াই তারা আগে ভাগে সংগ্রহ করে ফেলেছেন। এখন মোটামুটি আজকে ঈদের দ্বিতীয় দিন ঢাকার আশপাশের যেই জায়গাগুলোয় কোরবানি হয়েছে সেই কোরবানির চামড়াগুলো এখানে আসছেন, তারা দাম দর করে যার সাথে যেভাবে হয় সেভাবেই তারা নির্ধারণ করে নিচ্ছেন। কারো চামড়া আমরা দেখেছি 400 টাকা থেকে শুরু করে 800, 850 টাকা পর্যন্ত চামড়ার মান ভেদে তারা কিন্তু বিক্রি করছেন। তবে এখন পর্যন্ত এখানের চামড়ার যেই জমজমার যে হাটটি সেটি কিন্তু আমরা এবছর লক্ষ্য করছি না অন্যান্য বছর তুলনায়, কারণ এখানে যারা ব্যবসা করছেন তাদের অনেকেরই আবার সাভারের চামড়া শিল্প নগরীর চামড়া রয়েছে। এই যে চামড়াগুলো দেখছেন এই চামড়াগুলো কিন্তু আজকের কোরবানি হয়েছে, কোরবানির দ্বিতীয় দিনে এগুলো ঢাকার আশপাশে কেরানীগঞ্জ থেকে কিছুক্ষণ আগে এনে নামালো আমরা দেখতে পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, কিন্তু এই চামড়াগুলো কিন্তু লবণযুক্ত না। অবশ্য এর চেয়ে সবচেয়ে বড় একটি বিষয় হলো গিয়ে যে অন্যান্য পশুর যেই চামড়াগুলো যেমন ছাগলের চামড়া, সেই চামড়াগুলোর দাম পাচ্ছেন না বলেই চলে। কোনো চামড়ার দাম 20 থেকে 25 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা এভাবে বিভিন্ন মূল্যে বিক্রি হচ্ছে অন্যান্য পশুর যেই চামড়াগুলো, যেটা অনেকটা দুঃখজনক বলে মনে করছেন যারা ব্যবসায়ীরা অথবা মৌসুম ব্যবসায়ীরা যারা নিয়ে আসছেন। তারা বলছেন আগের বছরের তুলনায় যেই রেটে তারা চামড়া কিনেছেন তাতে তাদের লোকসানের মুখই দেখতে হবে। দর্শক, এ পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চাই সাভারের চামড়া শিল্প নগরীতে। সহকর্মী সিউল আহমেদ রয়েছেন সেখানে। সিউল, আমরা বলছিলাম যে চামড়া ব্যবসায়ী যারা রয়েছেন তারা ট্যানারি মালিকদের বিরুদ্ধে পূর্বের যে পাওনা রয়েছে সেটি না পাওয়ার এক ধরনের অভিযোগ করে থাকেন। এবছর আসলে যারা চামড়া বিক্রি করছেন তারা তাদের পাওনা টাকা বুঝে পাচ্ছেন কিনা জানাবেন। তন্ময়, দেখেন, আসলে আপনি যে প্রশ্নটি করেছেন অথবা যেই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছিলেন সেটি হচ্ছে যে এই যে যারা ট্যানারি ব্যবসায়ী আছেন তাদের সবার কিন্তু আসলে টাকা বাকি নেই। অর্থাৎ যাদের যে টাকাটি বাকি রয়েছে, পোস্তার যে সকল ব্যবসায়ীদের টাকাটি বাকি রয়েছে তাদের বেশিরভাগই কিন্তু এই ট্যানারিতে আসলে নেই। তারা আসলে এই সাভার বেসিক চামড়া শিল্প নগরীতে নেই। তারা হাজারীবাগ থেকে যখন এখানে এসেছেন তখনই কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। এই কারণেই কিন্তু তারা পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমার পিছে এখন যে ট্যানারিটি দেখছেন সেটি কিন্তু একটি ট্যানারির গতকাল রাত থেকে তারা এইখানে চামড়ায় লবণ লাগানো শুরু করেছেন, অর্থাৎ কাঁচা চামড়ায় লবণ লাগানো শুরু করেছেন এবং তারা কিন্তু আজকে দুপুর পর্যন্ত লবণ লাগিয়েছেন এবং বিকালের দিকটা একটি ব্রেক ছিল এবং ব্রেকের পরে কিন্তু তারা আবারও কাজ শুরু করেছেন। তবে কাজের যে গতি সেটি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। অর্থাৎ এই যে আপনারা যে চামড়া, কাঁচা চামড়া, লবণযুক্ত কাঁচা চামড়া দেখতে পাচ্ছেন সেগুলো ঠিক কিছুদিন পরে যখন এই ড্রামে তোলা হবে, অর্থাৎ হোয়াইট ব্লু করার জন্য ড্রামে তোলা হবে, তখন কিন্তু এই জায়গা ফাঁকা হওয়ার পরে কিন্তু আবার নতুন করে তারা চামড়া কিনবেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চামড়া সংগ্রহের এবার যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 1 কোটি পিস কাঁচা চামড়া তারা সংগ্রহ করবেন, অর্থাৎ ট্যানারি ব্যবসায়ীরা। তবে আজকে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 4.5 লাখের কিছু বেশি কিন্তু কাঁচা চামড়া তারা সংগ্রহ করেছেন এবং তারা বলছেন যে আগামীকাল অথবা তার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই যে চামড়ার যে সংখ্যা সেটি কিন্তু প্রায় 20 থেকে 25 লাখ ছাড়িয়ে যাবে। এর একটি বড় কারণ হচ্ছে যে এবার কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন, ট্যানারি ব্যবসায়ী যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু তাদের যে চামড়া সংগ্রহের যে টার্গেট ছিল সেটি কিন্তু তারা অলরেডি গতকালই পূরণ করে ফেলেছেন। আমি এখানকার যারা বড় ট্যানারি ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, কিছু কিছু ট্যানারি 20,000 পিস, 25,000 পিস, কেউ 35,000 পিস পর্যন্ত চামড়া কিন্তু তারা সংগ্রহের একটা লক্ষ্য ছিল, সেটি কিন্তু তারা গতকালই পূরণ করে ফেলেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবার ঢাকা শহরে যেমন লবণের দাম বৃদ্ধি পায়নি, কারণ বিসিকের যে তথ্য সে তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 25 লক্ষ মেট্রিক টন লবণ এবার উৎপাদন করা হয়েছে, অর্থাৎ যেটি বাংলাদেশের রেকর্ড পরিমাণ লবণ কিন্তু এবার উৎপাদন করা হয়েছে। চট্টগ্রামে আমরা দেখেছি লবণের মন প্রতি প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে ঢাকার যে লবণ
ট্যানারি ব্যবসায়ী আছেন তাদের যে লবণের চাহিদা সেটি কিন্তু তারা বলছেন যে তারা সেই অনুযায়ী কিন্তু লবণ পেয়েছেন এবং লবণের যে ঘাটতি প্রতি বছর হয়ে থাকে সেটি কিন্তু তারা এবছর পায়নি। তন্ময়, এই ছিল আমার কাছে সাভার ভিত্তিক চামড়া শিল্প নগরী থেকে সর্বশেষ তথ্য। সহকর্মীদের মাধ্যমে আমরা জানছিলাম কাঁচা চামড়া সংগ্রহের খবরাখবর। মিম, এই যে আমরা বলছিলাম লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, আমরা কিন্তু সারা দেশের চিত্রটাই আমরা বলছিলাম যে অনেকটা একই রকম, যে লক্ষ্যমাত্রা আসলে নির্ধারণ করা হয় কোনো বছরই আসলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না। আমরা যদি এবার একটু রংপুরের দিকে তাকাই, রংপুরের চামড়া সারা দেশে আসলে যেত, সেই রংপুরের পুরো ব্যবসাটি এখন জৌলস হারাতে বসেছে এবং একই সঙ্গে এর পেছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ট্যানারি মালিক যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বেড়েছে, কাঁচা চামড়া সংগ্রহের ব্যয় বেড়েছে এবং কাঙ্ক্ষিত আয় আসলে তারা পাচ্ছেন না। এবং এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তন্ময় যে যেই বাজারে আগে চামড়া কেনা বেচা হতো সেই বাজারের নাম ছিল চামড়াপট্টি, এখন সেটি বদলে হয়েছে হাজিপাড়া। এছাড়াও সৈয়দপুরের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ট্যানারি মালিকদের কাছে তাদের যে পাওনা সেই পাওনা দিনের পর দিন ধরে বুঝে পাচ্ছেন না, যার ফলে তাদের যে পুঁজি সেই পুঁজির সংকটে তারা প্রতিনিয়ত ভুগছে, তারা তাদের যে ব্যবসা সেই ব্যবসা এগিয়ে নিতে পারছেন না। রংপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। কোথাও মুছে ফেলা হচ্ছে চামড়ায় লেগে থাকা ময়লা, কোথাও কেটে নেওয়া হচ্ছে লেগে থাকা মাংসের টুকরো কিংবা গরুর লেজের অংশ। অন্যদিকে ছোট বড় গাড়িতে এখানে নিয়ে আসা হচ্ছে হাজারো চামড়া। রংপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ী ও কর্মীদের এমন ব্যস্ততায় বলে দেয় কুরবানি শেষে গ্রাম উপশহর আর শহরে হওয়া কুরবানির চামড়ার পরের গন্তব্য আড়তদারের গুদাম। এদিকে গুদামে সংরক্ষণের জন্য চামড়ায় লাগানো হচ্ছে লবণ। অন্তত 3 মাসে সব চামড়া সংরক্ষণের প্রস্তুতি নিতেই এ মহল্লায় এখন রাজ্যের ব্যস্ততা। তবে এমন ব্যস্ততা এক সময়ের চিরচেনা হলেও দিন যত যাচ্ছে একের পর এক বন্ধ হচ্ছে চামড়া সংরক্ষণের গুদাম। বছর 5 আগেও ঈদ ঘিরে দৈনিক 10 থেকে 15 কোটি টাকার বাণিজ্য হলেও এখন তা ঠেকেছে 3 থেকে 5 কোটিতে। এছাড়া পুঁজি সংকট আর ট্যানারি মালিকদের সঙ্গে ব্যবসায়িক দূরত্বে ব্যবসা ছেড়েছেন অনেকেই। ব্যবসার এমন বেহাল দশা যে চামড়া বেচাকেনার মহল্লার নাম চামড়াপট্টি থেকে হয়েছে রংপুর হাজিপাড়া। বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য যে কয়েকটি খাতকে অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হয় তার অন্যতম বড় এই চামড়া শিল্প। 2022-23 অর্থ বছরে বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজার যেখানে ছিল 46,800 কোটি ডলারের, সেখানে বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে মাত্র 122 কোটি ডলারের পণ্য। যেখানে বিশ্বব্যাপী ক্রমশ বাড়ছে চামড়াজাত পণ্যের বাজার, সেখানে বাংলাদেশ থেকে কেন কমছে রপ্তানি তার অন্যতম বড় উদাহরণ এই মহল্লাটি। চামড়া বেচাকেনার জৌলুসের কারণে যেই পাড়াটির নাম একসময় চামড়াপট্টি ছিল সেটির নাম বদলে এখন হয়েছে হাজিপাড়া। ট্যানারি মালিকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অবনতি হওয়ায় এখানকার পুরাতন ব্যবসায়ীরা এই ব্যবসা থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 2-4-5টা ট্যানারি এদের কথা শুনে আমাদের ভুল ত্রুটির জন্য বিদেশি বায়ার আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। দাম দিলাম 750, 250 টাকা আমার খরচ, তাহলে 250 আর 750 কত করবো? 1000 টাকা পড়ে যাবে, লাভের পরিমাণ আমার থাকলোই না। রংপুরের সবচেয়ে বড় চামড়া বিক্রি কেন্দ্রের হাটে মানভেদে কাঁচা চামড়া বিক্রি হয়েছে 400 থেকে 800 টাকায়। সংরক্ষণ খরচ সহ প্রতি চামড়ায় দর পড়ছে প্রায় 1000 টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিকদের কাছে চামড়া বেচে খুব একটা লাভ করা সম্ভব হয় না। এছাড়া ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় 3.5 কোটি টাকা পাওনা সৈয়দপুরের চামড়া ব্যবসায়ীদের। 6 বছর ধরে জমা হওয়া এই টাকা অনাদায়ে পুঁজি সংকটে ঢুকে পেশা বদল করছেন সৈয়দপুরের চামড়া ব্যবসায়ীরা। পিসি তো 100 টাকা করে হইলে না তো ভালো ব্যবসা চলিলে, ওরা তো হয় না। হয়তো দেখা গেল যে আসল আসি গেল, হয়তো দেখা গেলো 10-20 টাকা আসি গেল, হয়তো দেখা গেল যে আরও 10 টাকা কম আসি গেল, এইরকমই বেচার কিনা হয়। লবণের দাম বাড়তি, তারপর লেবারের দাম বাড়তি, এদিকে আবার মাল আমরা বেশি দামে বিক্রি করতে পারছি না, এই কারণে ব্যবসায়ীরা লস করতেছে। বিশ্বজুড়ে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারের মাত্র 3% রয়েছে বাংলাদেশের দখলে, যেখানে পার্শ্ববর্তী দেশ চীন দখলে রেখেছে প্রায় 30% বাজার। অথচ চীনের চামড়াজাত পণ্যের কাঁচামালের অন্যতম বড় উৎস বাংলাদেশ। মোকাররম হোসাইন, এখন রংপুর। চট্টগ্রামে আতুরা ডিপোতে এবারে 3.5 লাখ পিস চামড়া সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ হলেও তা পূরণ হয়নি। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামে কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা পূরণ যে হয়নি, এই না হওয়ার পেছনে কারণটি কি এবং সংরক্ষণ না করায় চামড়া নষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা? মিম, বড় দাগের চামড়া সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু বলা যায় যে ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা দুপুরের পর থেকে যেটি দেখতে পাচ্ছি, দ্বিতীয় দিনে যারা কোরবানি করেছেন তাদের সেই চামড়াগুলো অল্প পরিসরে আড়তগুলোতে আসছে।
আর লক্ষ্যমাত্রার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সেক্ষেত্রে চট্টগ্রামে এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.5 লাখ। আজ সন্ধ্যা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যেই 2.5 লাখ চামড়া সংগ্রহ করে সেগুলো লবণ দিয়ে সংরক্ষণের কার্যক্রমও প্রায় শেষের দিকে। এখানে যারা আড়তদার আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা বলছেন লবণ দিয়ে কার্যক্রম সেটিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং আগামীকালের মধ্যে যে লক্ষ্যমাত্রা সেটি অনেকটা পূরণ হবে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে আসলে আজকে পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে চট্টগ্রামে কোরবানির দাতার সংখ্যা বাড়লেও কোরবানির পশুর সংখ্যা বাড়েনি। অন্যান্য সময় যারা একটি পশু কোরবানি করত, এবার কয়েকজন মিলে একটু পশু কোরবানি দিয়েছেন। সেই ক্ষেত্রে তারা বলছেন যে কোরবানির পশুর সংখ্যাটা কমেছে, যার কারণে চামড়ার সংখ্যাটাও কমতে শুরু করেছে। একই সাথে তারা আরও একটি বিষয় বলছেন যে অনেক মৌসুমি ব্যবসায়ী এই আড়তগুলোতে চামড়া না নিয়ে আসার কারণে তারা লক্ষ্যমাত্রা নিয়ে এখনও সংশয় দেখা দিয়েছে। তবে আড়তদাররা বলছেন আগামীকালকের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। সেই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সেই জায়গাগুলো থেকেও কিন্তু আগামীকাল এখানে চামড়া আসবে এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। দামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদারদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখানে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন তারা যে প্রত্যাশা নিয়ে চামড়াগুলো নিয়ে আসছেন আড়তে, সেই প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না, তবে লোকসান করেনি কেউ, এমনটি আমরা জানতে পেরেছি। আর আড়তদাররা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দাম দেওয়ার জন্য, কিন্তু লবণের দাম বেড়ে যায়, একই সাথে সংরক্ষণের যে খরচ, সেই খরচ বেড়ে যাওয়ার কারণে মৌসুমি ব্যবসায়ীদের প্রত্যাশিত দাম তারা দিতে পারছেন না। এবং আড়তদাররা একটি সংশয়ের কথাও আমাদেরকে জানিয়েছেন। এই চামড়াগুলো মূলত ট্যানারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে, কিন্তু ট্যানারি ব্যবসায়ীরা প্রত্যাশিত দাম দিবেন কিনা সেটি নিয়েও সংশয় প্রকাশ করছেন এখানকার আড়তদাররা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের যে প্রত্যাশিত চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আজকে পূরণ না হলেও আগামীকালের মধ্যে পূরণ হবে, এমনটি আশা করছেন এখানকার আড়তদাররা। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। তন্ময়, আজ ঈদের দ্বিতীয় দিন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের অনেক এলাকাতে অলিগলিতে জমে আছে কোরবানির যে বর্জ্য জমে আছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যখন একসাথে অফিসে আসছিলাম তখনও কিন্তু আমরা দেখেছি কোথাও কোথাও কোরবানির পশুর যে রক্ত, সেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার মধ্যে, পাশাপাশি দুর্গন্ধ তো রয়েছেই। এবং একই সঙ্গে এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে মূল রাস্তার দিকে সিটি কর্পোরেশনের নজর থাকলেও অলিগলিগুলোর দিকে কিন্তু একেবারেই নজর নেই সিটি কর্পোরেশনের। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু 3 দিন পর্যন্ত কোরবানি অনেকেই কিন্তু দিয়ে থাকেন, আমরা আজকেও দেখেছি অনেককে কোরবানি করতে, এবং সে কারণেই তারা বলছেন যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রম, এটি আরও 3 দিন পর্যন্ত চলমান থাকবে। সাদাত অবরোধের একটি প্রতিবেদন রয়েছে, জানবো বিস্তারিত সেখানে। যদি আজকাল না নেয় তাহলে কালকার যে কি অবস্থা, আমার এলাকার ভিতরে গুলির ভিতরে ঢুকতে পারবো না, নাকি গন্ধ ঠিকন জানা বুঝে না, হ্যাঁ নিচ্ছে পর্যন্ত গন্ধ ঠিকন জানা। অলিগুলি আর মহল্লায় পড়ে আছে কুরবানির বর্জ্য। মূল রাস্তা পরিষ্কার করা হলেও আবর্জনা গতকাল থেকেই পড়ে আছে অলিতে গলিতে। ঢাকা দক্ষিণের 24 ঘন্টা চ্যালেঞ্জ কতটা সফল, এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই যে ময়লাটা জমা রয়েছে, দেখা যায় এক্সাম্পল, এইটার কারণে কিন্তু বাসায় রাত্রে কেউই ঘুমাইতে পারবে না, মশার উপদ্রব শুরু হবে এখনই। অন্যদিকে কোরবানির বর্জ্য অপসারণের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিছুটা এগিয়ে। বেশিরভাগ বর্জ্য ইতিমধ্যেই অপসারণ করা হলেও কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কোরবানির বর্জ্য। গত বছরের তুলনায় এবার পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার হয় নাই। বর্জ্য পরিষ্কার না করে তাহলে তো মশা মাছির উৎপন্ন হইব, মশা তো এমনি থাকা যায় না, আরও মনে করেন মশা লেগে ঘর তো বাইরে যাব না। দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকায় হয়েছে কোরবানি, এতে তৈরি হয়েছে নতুন বর্জ্যের, যা অপসারণ করতে বেগ পেতে হয়েছে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীদের। তাই দুপুরের মধ্যে সব বর্জ্য পরিষ্কার করার কথা থাকলেও বিকেল পর্যন্ত সম্ভব হয়নি। আজকেও মনে করেন বহুত ময়লা ছিল, এই যে এগুলা টানতেছি, বর্তমানে ওয়ার্ডটা পরিষ্কার করতেছি। আমরা 8টাতে শুরু হয়েছি, লাইট পর্যন্ত করে গেছি, লাইট 10টা পর্যন্ত, আবার মনে করেন আজকে করতেছি। ঈদের তৃতীয় দিনে যারা কুরবানি দিবেন তাদের জন্য মাঠে থাকবে পরিচ্ছন্নতা কর্মীরা।
এমনটাই জানানো হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। প্রথম দিন এবং দ্বিতীয় দিন সকালের মধ্যে আপনি কোরবানিটি সম্পন্ন করুন। যদিও ইসলামী বিধান মতে 3 দিন কোরবানি করা যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই 3 দিনের জন্যই প্রস্তুতি রয়েছে। শুধু তাই নয়, 3 দিনের পরেও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা মাঠ থেকে চলে যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা এক সিকি ভাগও আমরা কোনো ময়লা, কোরবানির বর্জ্য, খড়কুটো, গোবর, ভুসি এগুলো কোনো কিছুই যাতে দৃশ্যমান না হয় সেই চেষ্টা অব্যাহত আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাজ করছেন 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করছেন 7,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত স্থান থেকে সহজেই ময়লা পরিষ্কার করা গেলেও যেখানে সেখানে ময়লা ফেলার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। তন্ময়, ঈদের আনন্দে সারা দেশের মানুষ সামিল হলেও সিলেটে বা সুনামগঞ্জের যারা নগরবাসীরা রয়েছেন তাদের কিন্তু ঈদ আনন্দ অনেকটাই মলিন কেটেছে। কারণ হচ্ছে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে সুনামগঞ্জের নগরবাসী এবং ঢলের পানিতে প্লাবিত হয়েছে প্রতিনিয়ত রাস্তাঘাট, বসতভিটা। লক্ষাধিক মানুষ, আমরা বলছিলাম 8 লক্ষের মতো মানুষ প্রায় সেখানে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। তাদের কিন্তু আসলে গতকাল যেই দিনটি গিয়েছে, কেউ কেউ পশু কোরবানি করতে পারেনি এবং অনেকে আসলে ঈদের যে নামাজ, সেই নামাজেও অংশগ্রহণ করতে পারেনি। ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা যেন আসলে তাদের বা সিলেটের যারা নগরবাসী রয়েছেন তাদের কোনোভাবেই পিছুই ছাড়ছে না। এবং একই সঙ্গে জেলার বড়ইকান্দি যে বিদ্যুৎ উপকেন্দ্রটি রয়েছে এটিও কিন্তু এরই মধ্যে বন্যার পানির কবলে পড়েছে। এবং একই সঙ্গে বলতে হয় যে এই যে ঈদের কথা আমরা বলছিলাম, এই সময়টাতে কিন্তু সিলেটে অনেকেই বেড়াতে যেতেন, অর্থাৎ পর্যটনের মৌসুম বলা যেতে পারে। সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্র কিন্তু এই বন্যার কারণে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো সেই প্রতিবেদনে বিস্তারিত। বৃষ্টি ও ঢলে বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে শহর থেকে গ্রামাঞ্চল। বাড়িঘর, দোকানপাট ও অলিগলি সহ সড়ক সরণিতে পানি থই থই। পানিবন্দী হয়ে বিপাকে দুর্গত এলাকার অসংখ্য মানুষ। শহর ডুবে গেছে, একবার বাড়ি ডুবে গেছে। এখন তো আমরা আশ্রয় কেন্দ্র নিয়ে আশ্রয়ছি। ঘরের ভিতরে পানি ঢুকার কারণে আর থাকার পরিবেশ নাই, ওখানে আশ্রয় কেন্দ্রে যেতেছি। যেভাবে পানি বাড়ের অবস্থা আমরা খুব খারাপ। ঢলের জলে তলিয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার, ছাতক, বিশ্বম্ভরপুর সহ 6 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। ঘরবাড়ি রেখে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দেখা দিয়েছে খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট। বাজারে বেড়েছে মোমবাতি ও শুকনো খাবারের দাম। অসহায় বানভাসী মানুষ। বৃষ্টি হলে কন্টিনিউ আমাদের কতটুকু পানি থাকে। অনেকে যারা নিচতলায় থাকে বাসা তারা আসলে খুবই ভোগান্তির মধ্যে পড়ে। কুরবানি দিতে পারি নাই, বাসার নিচে প্রায় মাজা কমল পরিমাণ পানি। এদিকে বন্যার্তদের জন্য জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 7 উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে 60 টন চাল। প্রস্তুত আছে মেডিকেল টিম। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। এরপর প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করা হয়েছে। শুকনা খাবারের জন্য আমাদের শুকনো খাবার মজুদ রয়েছে এবং স্থানীয় বাজার কমিটি এবং স্থানীয় যারা দোকান মালিক রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে যেন স্থানীয়ভাবে আমরা শুকনো খাবারগুলো তৈরি করতে পারি। অন্যদিকে সিলেটেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নগরীর বেশিরভাগ এলাকা ডুবেছে পানিতে। সড়ক সহ বাসাবাড়িতেও হাঁটু পানি। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি সহ আনুষ্ঠানিকতার সুযোগ ঘটেনি বেশিরভাগ মানুষের। বিকল্প হিসেবে অনেকে ছাদে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। এর আগে গত 27 মে বন্যার কবলে পড়ে সিলেট। সংকটে পড়ে জেলার 7.5 লাখ মানুষ। সেই অবস্থা কাটিয়ে ওঠার আগেই মাত্র 20 দিনের মাথায় দ্বিতীয় দফায় বন্যার শিকার জেলার প্রায় 1.5 লাখ মানুষ। ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় সিলেট অঞ্চলে বয়ে যাওয়া নদ নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে, যে কারণে বৃহত্তর সিলেট অঞ্চলে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। সাবিত সারোয়ার, এখন।
প্রতিবেদনে আসলে আমরা যে চিত্রটি দেখছিলাম সেটি কিন্তু মূলত বিকেল পর্যন্ত সময়কার যে চিত্র সেটি, কিন্তু পরিস্থিতি আসলে এখন কেমন সেটি কিন্তু এখন জানবার বিষয়। এবং সেই সিলেটের সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি, এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো সিলেট অঞ্চলের বন্যার কবলিত যে সবশেষ পরিস্থিতি, মানুষ এখন কেমন অবস্থায় রয়েছেন, কিভাবে তারা দিন যাপন করছেন, সেই বিষয়গুলো আমরা রাফির কাছ থেকে জানতে চাই। রাফি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে একটু জানতে চাই নগরীতে নতুন নতুন কোন কোন এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে সেই খবরগুলো একটু দিবেন। পাশাপাশি বিদ্যুৎ উপকেন্দ্র বন্যা কবলিত হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির কি অবস্থা, কখন বিদ্যুৎ পেতে পারেন বা বিদ্যুৎ আসতে পারে নগরীতে, একটু জানাবেন আমাদেরকে। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের যে বাণিজ্যিক এলাকা যেটা, সেটা এখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং এখানে যে সুরমার যে পার বা লাগোয়া যে দোকানগুলো সেগুলো কিন্তু একরকম প্লাবিত হয়ে গিয়েছে। এবং একই সাথে সাথে আপনি বলেছেন যে বিদ্যুৎ উপকেন্দ্রের কী অবস্থা, আসলে বিদ্যুৎ উপকেন্দ্র 3 এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে, এবং মেয়র এবং যারা সেনাবাহিনীরা আছেন তারা মেয়রের সাথে পরিদর্শনে এসেছেন এবং কাজে লেগে গিয়েছে। মেয়র বলছেন যে সেনাবাহিনী মোটামুটি কাজে লেগে গিয়েছে, এবং একই সাথে সাথে সুরমার যে পার যে রয়েছে সেখানে প্রায় 1200 বস্তা আর মতো বালুর বস্তা সেখানে রয়েছে, তবে সেগুলো গলেও কিন্তু পানি ঢুকছে, এবং মেয়র বলছেন যে আরও 1600-র মতো বস্তা তিনি তাৎক্ষণিক ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন, এবং সেনাবাহিনী এখনও তৎপর আছে এ নিয়ে। তবে বিদ্যুৎ বিভ্রাটের মতো কোনো রকম অবস্থা এখনও সিলেটে দেখা যায়নি, এবং সিলেটে যে নতুন করে যে প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেখানে তালতলা রয়েছে, মাছুদিঘির পাড় রয়েছে, একই সাথে সাথে কিন্তু অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একরকম প্লাবিত হয়েছে। এবং একই সাথে সাথে আমি যদি সিলেটের সাথে যদি অন্য জেলার বিষয়ে জানাই তাহলে বলা যায় যে সুনামগঞ্জের যে বিষয়টি আপনারা দেখেছেন যে প্রায় 50টিরও বেশি বাড়িঘর তলে গেছে যে কিছু এলাকা সড়কের সাথে, এবং সুরমা নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং একই সাথে সাথে জেলার সকল সীমান্তবর্তী এলাকার নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং কোম্পানিগঞ্জের যে অবস্থা যদি আমি জানাই, কোম্পানিগঞ্জের প্রায় 4টি আশ্রয়কেন্দ্র যেখানে তেলিখালের অবস্থিত, সেখানের যে মানুষজনরা রয়েছেন তারা প্রায় আশ্রয়কেন্দ্রে জায়গা পাচ্ছেন না বলে শহরের দিকে প্রবেশ করছেন, এবং একটি আশ্রয়কেন্দ্র যেটি রয়েছে সেখানে মোটামুটি বলা চলে যে তিল ধারণের ঠাঁই পাওয়া যাচ্ছে না, এবং মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে পৌঁছচ্ছে। এবং গোয়াইনঘাটের যে অবস্থা, প্রায় গোয়াইনঘাটের উপজেলার সাথে যে যোগাযোগ রক্ষাকারী 4টি সড়ক প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, এবং এছাড়া বসত বাড়িতে পানি ঢুকায় আশ্রয়কেন্দ্র যেতে শুরু করেছেন প্রায় পানিবন্দী লোকজন, এবং উপজেলার 13টি ইউনিয়নে 19,750টি পরিবার পানিবন্দী জীবনযাপন করছেন, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 98,400 লোক এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং ইতিমধ্যে 5টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, এবং এতে আশ্রয় নিয়েছেন প্রায় 296 জন, এবং পাশাপাশি তাদের 86টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। একই সাথে সাথে আমি যদি জানাই যে প্রায় গত 24 ঘন্টায় উজানে বৃষ্টিপাত হচ্ছে প্রায় 400 মিলিমিটার মতো, এবং সিলেটে যে 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত নেই। কিছু 5টার দিকে বৃষ্টিপাত বন্ধ হয়েছে, তবে রাতের দিকে যদি বৃষ্টিপাত বেড়ে যায় এবং উজানের ঢল যদি বেড়ে যায় তাহলে কিন্তু বন্যার যে অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেটা কিন্তু একরকম হয়ে যাবে বলা চলে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এই মুহূর্তে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আপনি সারাদিন আজকে খোঁজ রাখছিলেন আসলে সিলেটের বন্যা পরিস্থিতি। বলা হচ্ছিল যে উজানের যে ঢল, ভারী বৃষ্টি থেকেও সিলেটের বড় ক্ষতির কারণ হিসেবে যেটি বলা হচ্ছে উজানের পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সৃষ্টি হচ্ছে। আসলে এর সমাধানটা কোথায় হাসিব? আসলে আপনি যেটা বললেন যে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত, এই দুই কারণেই কিন্তু এই বন্যাটা হচ্ছে, এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট এই সময়ে কয়েকবার সিলেটে বন্যার দেখা যায়। আসলে বন্যাটা কিন্তু আমি যদি ধরি যে রিমেলের যখন প্রভাব আসে ঠিক তখন 27 মে থেকে টানা ভারী বৃষ্টি বর্ষণ হয়, এবং তারপরে প্রায় সিলেট জেলার প্রায় 13টি উপজেলায় সবগুলা উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়, প্রায় 7.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবং তারপরে বন্যা এবং এই বৃষ্টিপাত এটা যখন কমে আসছে তারপর কিন্তু আবার স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু তারপর আবার শুরু হয়েছে গত 15 তারিখ থেকে। আসলে এটি হচ্ছে মূলত যেহেতু এই ভারত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগরের যে বিশাল জলরাশি, সে জলরাশি যখন সূর্যের তাপে যখন জলীয় বাষ্প হয়ে আকাশে যায়, তারপর মেঘ হয়ে সেটি আবার বাতাসের সঙ্গে পাহাড়ের গায়ে লেগে আবার বৃষ্টি হয়, এবং এই যে এটা স্বাভাবিক, এই যে এটা কিন্তু প্রাকৃতিক
এই বৃষ্টিপাত এবং এই বন্যা বা এইভাবে পাহাড় থেকে নদী বয়ে আসা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটি হচ্ছে যে এই সময়ে যখন পলি জমে যাচ্ছে এবং পাহাড় থেকে যখন পানি আসছে তারপর পলি জমে যাচ্ছে, তারপরে এই পলি জমার কারণে আবার নদী খাল বিল এগুলো যখন ভরাট হয়ে যাচ্ছে, এই নানান কারণে কিন্তু এই যে বন্যার পরিস্থিতিগুলো আসলে সৃষ্টি হচ্ছে। আসলে এই সময়ে এই কয়েকদিনে কিন্তু মূলত ভারতে যদি আমি বলি যে মূলত পৃথিবীর সবচেয়ে বেশি বন্যা বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের যে কয়েকটি পাহাড় রয়েছে সেখানে, এবং তারপর সিলেটের পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু সেখানেই হয় এবং সারা বছরই কিন্তু সেখানে বৃষ্টিপাত লেগেই থাকে। এবং আমরা যদি আমাদের সহকর্মীদের জানাই যে আমরা এই কয়েকদিনে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং তারপরে এই টানা বৃষ্টিপাতের কারণে নদীর বিপদ সীমার উপরে উঠে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন পুরো সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলার বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা হাসিব, আরেকটি বিষয় আমি জানতে চাই, এই যে প্রতি বছরই বা এক বছরের মধ্যে বেশ কয়েকবার আমরা দেখছি সিলেটের মানুষ এভাবে পানিবন্দীভাবে জীবনযাপন করছে, এর পেছনের মূল কারণটা আসলে কিংবা এর সমাধান আসলে কোথায়? জি ধন্যবাদ আপনাকে। আসলে এর সমাধান আসলে একটা যেহেতু প্রাকৃতিক কারণে বন্যা হচ্ছে এবং আরেকটি কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 54টি নদীর একটা হিস্সা রয়েছে এবং অভিযোগ করা হয় বা বাংলাদেশ থেকে বারবার এই দাবিটি করা হয় যে যখন বাংলাদেশের পানির দরকার হয় তখন সে পানিটা পাওয়া যায় না, আবার যখন অতিরিক্ত যখন পানির প্রয়োজন নেই তারা সবগুলো বাঁধ ছেড়ে দেয় তখন কিন্তু বাংলাদেশ বন্যার সৃষ্টি হয়। এটি একটি কারণ এবং একই সঙ্গে আমরা কিন্তু জলাধার ভরাট করে ফেলি, আমাদের নদী নালা খালবিলগুলো আমাদের অনেক কারণে অবকাঠামোগত উন্নয়নের কারণে এগুলো ভরাট হয়। বিশেষ করে যদি মিঠামইন সড়কটার কথা বলি, এই মিঠামইন সড়কের কারণে কিন্তু এই যে হাওড়ের যে সব পানির যে গতিধারা সেই গতিধারা কিন্তু ব্যাহত হয়েছে। আর তারপরে এই জন্য বলছেন কর্তৃপক্ষ বা যারা বিশেষজ্ঞরা বলছেন যে সড়ক না করে যেন ফ্লাইওভারের মতন যদি তৈরি করে দেওয়া হয় তাহলে পানির প্রবাহটা ঠিক থাকে এবং দখল হয়ে যাচ্ছে অনেক নদী নালা খালবিল, এই সব কারণেই কিন্তু এই দুর্ঘটনা বা বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারও কিন্তু খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ আরও টানা কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে, ঢল হতে পারে এবং যেটি কিন্তু 2022 সালে যে বন্যাটা হয়েছিল সেটি কিন্তু প্রায় 13 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও কিন্তু এমন পরিস্থিতির শঙ্কা করা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু সহকর্মী হাসিবের কাছ থেকে শুনছিলাম বন্যা পরিস্থিতির খবর এবং এর আগে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল রাফি। আমরা আরও খবর জানাবো, তবে এই মুহূর্তে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন নগরবাসী। নগরীর বাসস্ট্যান্ডগুলোতে রয়েছে যাত্রীদের চাপ। এদের কেউ ছুটি পেয়েছেন ঈদের দিন, আবার কেউ পেয়েছেন দ্বিতীয় দিন থেকে। সেই সঙ্গে অনেকেই নির্বিঘ্ন ভ্রমণের জন্য এদিন বাড়ি ফিরছেন। আতর নিয়নের প্রতিবেদনে জানব বিস্তারিত। বছরে বেশি ছুটি পাওয়া যায় এমন দুটি উৎসবের একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আজহা। আর এই দুই উৎসব পরিবারের সাথে উদযাপনে রাজধানী ছাড়েন অনেকে। ঈদের 2-3 দিন আগে থেকে শহর ছাড়েন নগরবাসী। প্রতিবারের মতোই বাড়তি চাপ থাকে সড়ক, রেল ও নৌপথে। সেক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়তে হয় সড়কপথের যাত্রীদের। দীর্ঘ যানজট ও তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন কেউ। বেশি কষ্ট ভোগ করেন নারী ও শিশুরা। এমন পরিস্থিতিতে স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের দ্বিতীয় দিনকে বেছে নেন অনেকে। সকাল থেকেই সে কারণেই ভিড় রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে। দেরিতে ছুটি পাওয়ার কথাও জানালেন কেউ।
অনেকে আবার হঠাৎ করেই যাচ্ছেন বাড়িতে। ফ্যামিলি আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি যেতে পারি নাই কোম্পানিগত কারণে। যাই হোক, এখন ঈদের পরের দিন আমার যেতে হচ্ছে। মেয়ে বলতেছে আম্মু চলো তাই যাচ্ছি আর কি। পরিকল্পনাই ছিল যে ঈদের পরের দিন আর কি যাবো। ঈদের পরে একটু জ্যাম কম, এই কারণে যাচ্ছি আর কি। সড়ক মহাসড়ক ফাঁকা থাকায় বাসের জন্য বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না বাস স্ট্যান্ডে। মহাখালী ও কল্যাণপুরে ঈদের আগের দিনের মতোই যাত্রীর চাপ আছে বলে জানা যায় বাস কাউন্টার থেকে। সেক্ষেত্রে ঈদের বাড়তি ভাড়াই এখনো নেওয়া হচ্ছে। আমাদের শিডিউল ছাড়াও এক্সট্রা গাড়ি আমরা দিচ্ছি, প্রচুর যাত্রী, সব গাড়ি ফুল আছে। লাস্ট স্টপেজের ভাড়া বলতে বিআরটির যে লাস্ট স্টপেজের, আমরা মনে করেন গাড়ি হলে এখান থেকে যাবে নওগাঁ, আমরা বগুড়ার যাত্রী ওখানে টিকিট দিচ্ছে, কিন্তু ভাড়া দিচ্ছে নওগাঁ। পরিবারের সাথে ঈদ উদযাপন এনে দেয় বাড়তি আনন্দ। তাই নানা কারণে শহরে ঈদ পালন করলেও বাকি ছুটি কাটাতে অনেকেই বাড়ি ফিরছেন, যা রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় বাস কাউন্টার সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্রে। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজিদ সাদ। সাদ, একটু জানতে চাই আপনার কাছে কোন কোন সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এবং দর্শক প্রিয় সেগুলোর মধ্যে কোনগুলো, পাশাপাশি সিনেমা হলগুলোতে ভিড় কেমন দেখছেন দর্শকদের? আপনাকে ঈদের শুভেচ্ছা। শুরুতেই মূলত ঢাকা শহরে বিনোদনের খুব বেশি জায়গা না থাকায় বা বিনোদনের কেন্দ্র না থাকায় কিন্তু এই সিনেমা হল যেগুলো রয়েছে সেগুলোতে দর্শকদের একটি ভিড় লক্ষ্য করা যায় এবং প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বা পরিচালকেরা তারা সবসময় চান ঈদের সময়ই তাদের সিনেমাগুলো মুক্তি দিতে। এই ঈদে মূলত 5টি সিনেমা মুক্তি পেয়েছে যেগুলো দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায়। সেখানে এসেও কিন্তু দেখছি যে পরিবার পরিজন নিয়ে মানুষের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে যে লম্বা সারিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমাকে বিকশিত করার জন্য এই সিরিয়ালটি দেখতে পাচ্ছেন। তারা কিছুক্ষণ পরই সিনেমা দেখতে ঢুকবেন ভেতরে। 7:40-এর যেই শোটি রয়েছে সেটি মূলত তারা দেখবেন। এবারিতে যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে রয়েছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, সেই সাথে রয়েছে ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুক। মূলত তুফান যে সিনেমাটি রয়েছে সাকিব খানের, তার সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন এসেছেন, তেমনি সাধারণ জনগণ যারা রয়েছেন, সিনেমা প্রেমী যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে ঘুরতে আসছেন। মূলত ঈদ কেন্দ্রিক এই সিনেমাগুলো রিলিজ হয়ে থাকে, সেটি নিয়ে দর্শকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র ঈদের সময়টাতেই নয়, অন্য যে সময়গুলো রয়েছে সেই সময়টাতেও কিন্তু মুক্তি দেওয়া যেতে পারে সিনেমাগুলো, যাতে করে দর্শক যারা রয়েছে, যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছে, তারা যাতে সিনেমাগুলো দেখতে পারে সেই সুযোগ করে দেওয়ার কথাই কিন্তু তারা বলছেন এবং এখানে দর্শকদের সাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন বাইজের সাথে। এবার একটু রাজধানীর বাইরে ঈদের সময় দর্শনার্থীদের দেখা রেস্টুরেন্টে এবং বিনোদন কেন্দ্রগুলোতে কেমন, সেই বিষয়ে জানতে পদ্মা নদীর তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার কাছে জানতে চাই, আপনি তো বিনোদন কেন্দ্রগুলো ঘুরেছেন, পাশাপাশি রেস্টুরেন্টেও জানাচ্ছিলেন যে জমজমাট বেচাকেনা চলছে, এবং এখন আসলে দর্শনার্থীদের সংখ্যা কেমন দেখছেন, যেহেতু সন্ধ্যার পরে অনেকটাই দর্শনার্থীদের সংখ্যা বাড়ার কথা রয়েছে? মিম, দুপুরের পর থেকে কিন্তু পদ্মা তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে এবং আমরা দেখছি যে এখন রাত হয়ে গেছে, রাতেও কিন্তু মানুষ আসছে এবং দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে এই পদ্মা তীরের যে প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখছেন। মানুষ আসছে, তারা এখানকার যে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি নদীতে নৌকা করে এবং লঞ্চে করেও তারা ঘুরে কিন্তু আনন্দ উল্লাস করছেন। আর পদ্মা তীরে যেই নদী তীর বাঁধ নির্মাণ করা হয়েছে, জয় বাংলা, স্বাধীন বাংলা, সোনার বাংলা নামে যে বাঁধগুলো, সেই বাঁধগুলো ঘিরে কিন্তু শরীয়তপুরে প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে এখন হয়ে দাঁড়িয়েছে এবং এই বিনোদন কেন্দ্রগুলোতেই ঈদের যে ছুটি কাটাতে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষগুলো ভিড় জমায়। আজও আমি দেখছি যে ঈদের দ্বিতীয় দিনে ভ্রমণ পিপাসু মানুষ আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে এবং ঘুরছেন, শিশুদের জন্য বিভিন্ন খেলনা কিনছেন, পাশাপাশি এই বাঁধের পাশে যেই ভ্রাম্যমান দোকানগুলো আছে সেখানে কিন্তু তারা কেনাকাটা করে খাচ্ছেন। এছাড়া বাঁধের পাশে যে আধুনিক রেস্তোরাঁ করা হয়েছে, সেই রেস্তোরাঁগুলোতে কিন্তু
ঈদ উপলক্ষে বেশ কিছু খাবারের যোগ করা হয়েছে এবং বাংলা এবং চাইনিজ খাবার, সেই খাবারের দোকানেও কিন্তু আমরা ভিড় দেখেছি। দোকান মালিক যেমন বলছেন যে আসলে ঈদ বা কোনো উৎসব উপলক্ষে কিন্তু দোকানে কয়েক গুণ বিক্রি বেড়ে যায় এবং তাদের আয়ও বেড়ে যায়। আর দেখছি যে এখনো মানুষ আসছে এবং আনন্দ উল্লাস করছে এবং সবাই কিন্তু আরো এই আনন্দ 2 থেকে 3 দিন পর্যন্ত করবে, এমনটা কিন্তু এখানকার দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন। মিম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান, যিনি জানাচ্ছিলেন ঈদকে কেন্দ্র করে সেখানকার রেস্টুরেন্ট পাশাপাশি দর্শনার্থীদের দেখা কেমন পাচ্ছে এবং ব্যবসায়িক বেচা বিক্রি যে জমে উঠেছে সেই খবরাখবর। শান্তবাজারে নেব আরও একটা বিরতি, ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন শান্তবাজার। এবারে আন্তর্জাতিক। সৌদি আরবে তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন অনেক মুসল্লি। যদিও গরমে মানুষকে স্বস্তি দিতে ব্যাপক কর্মসূচি নিয়েছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এত গরমে হজে অংশগ্রহণকারী যে কয়েকজন মারা গেছেন তা অপ্রত্যাশিত। আরও জানাচ্ছেন জাহানারা ভুঁইয়া। এবছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজ। হজের 5 দিনই তাপমাত্রার পারদ উঠানামা করে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে। হজ পালনে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে জড়ো হওয়ায় মুসল্লিদের গরম অনুভূত হয় আরও বেশি। তাই যে যেভাবে পেরেছে গরম থেকে বাঁচতে নিয়েছে উপযুক্ত ব্যবস্থা। কেউ কেউ ছাতা ও ছোট ফ্যান সঙ্গে রেখেছেন। ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সৌদি সরকারের পক্ষ থেকে গরমের ক্ষতি মোকাবেলায় নেওয়া হয় অনেক পদক্ষেপ। কয়েক কিলোমিটার পরপরই বসানো হয় বাতাসে পানি ছিটানোর মেশিন, করা হয় পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। তবে এতেও শেষ রক্ষা হয়নি অনেকের। তীব্র গরমে হিট স্ট্রোকে মৃত্যু হয় অনেক মুসল্লির। যদিও সৌদি সরকারের উদ্যোগে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় 24 ঘন্টাই খোলা রাখা হয় বিশেষ মেডিকেল টিম সেবা। তাদের দাবি, সৌদি আরবের গরমে অস্বাভাবিক মৃত্যু হয়নি হাজিদের। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগে ভুগছিলেন। হজের সময়টাতে প্রায় প্রতিদিনই 20 থেকে 30 হাজার মুসল্লি অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে যান। প্রাথমিক চিকিৎসা পর্যাপ্ত বিশ্রামে তারা পরে সুস্থ হয়ে ওঠেন বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তাই হাজিদের বেশি করে পানি পান ও বাইরে গেলে ছাতা ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। বুধবার সূর্যাস্তের পর থেকে সুবেহে সাদিক পর্যন্ত সময়ের মধ্যে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে এবছরের হজের আনুষ্ঠানিকতা। আর 20 জুন শুরু হবে হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।